তাহলে এর আগে আমরা উপবৃত্তের 4 ধরনের উপবৃত্ত সম্পর্কে আলোচনা করে ফেলেছি, তাই তো? আজকের ক্লাসে উপবৃত্তে আরেকটু অল্প, বেশি না, একদম অল্প থিওরি আছে একটা, তারপর থেকে আমরা প্রবলেম স্টার্ট করে দেবো, ঠিক আছে? উপবৃত্তের উপবৃত্ত কাকে বলে এটা বোঝা গেছে তো? উপবৃত্ত হচ্ছে এমন এক প্রকারের শঙ্কুচ্ছেদ যার ক্ষেত্রে উৎকেন্দ্রতার মান একের থেকে কম, ঠিক আছে? এখন এই যে উপবৃত্ত বা উপবৃত্তাকার পথ, উপবৃত্তের সংজ্ঞা এটা। কারণ উপবৃত্তাকার পথের নর্মালি দেখতে কিরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের নর্মাল আকার বা সাধারণ আকার, ঠিক আছে? বা বলতে পারিস আদর্শ আকার, যেটাই বল না কেন, ঠিক আছে? তো উপবৃত্তের এই আকারটার উপর বেস করে আমরা বিভিন্ন অঙ্ক পাবো। কোয়েশ্চেনে যদি উপবৃত্তের আকার সম্পর্কে স্পেসিফিক কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে উপবৃত্তের এই আকারটাকে ধরা হবে। মানে আমরা 4 ধরনের উপবৃত্তের আকার শিখেছি, তার মধ্যে প্রথম যে আকারটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে বলা হয় উপবৃত্তের স্ট্যান্ডার্ড আকার। মানে যদি অন্য কোনো, যদি উপবৃত্তের কোনো আকার ধরার হয় উইদাউট এনি গিভেন মাচ মোর ইনফরমেশন, তাহলে আমরা এই আকারটাকেই ধরবো, ঠিক আছে? এর উপরই কাজ করবো। ক্লিয়ার? আচ্ছা, আজকে উপবৃত্তের কোন কোন টপিক নিয়ে একটু আলোচনা করবো বলে দিই। সর্বপ্রথমত উপবৃত্তের উপর কোনো উপবৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? উপবৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান মানে কখন একটা উপবৃত্তের রেসপেক্টে কখন একটা বিন্দু বাইরে থাকবে উপবৃত্তের, কখন উপর থাকবে, কখন ভেতরে থাকবে, ঠিক আছে? উপবৃত্তের ছবিটা আঁকছি, তো স্ট্যান্ডার্ড ফর্মের রেসপেক্টেই বলবো ব্যাপারটা, বাকিদের রেসপেক্টও সেম নিয়ম কাজ করবে। এটা ছিল উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মের আকারটা। এর সমীকরণ আমরা জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইকুয়াল টু 1, ঠিক আছে? একটা বিন্দু ধরছি ক্যাপিটাল পি, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। একটা বিন্দু ধরা হলো ক্যাপিটাল পি বলে, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই পি বিন্দু থেকে এই পি বিন্দুর অবস্থানটা আমরা উপবৃত্তের সাপেক্ষে বুঝবো কি করে? কারণ উপবৃত্তের সমীকরণ এবং বিন্দু স্থানাঙ্ক আমরা তো প্রপারলি আঁকতে পারছি না, কারণ আমাদের তো গ্রাফ পেপার দেওয়া হচ্ছে না। আমাদেরকে যা করতে হবে হাতে কলমে করতে হবে, ঠিক আছে? আইডিয়ার উপর বেস করে করতে হবে। তো যে বিন্দুটা নিব বা বিন্দুটা দেওয়া থাকবে, সেই বিন্দুটা উপবৃত্তের রেসপেক্টে কোন জায়গায় কোন পজিশনে থাকবে সেটা আমাদের বুঝতে হবে এবং তার টেকনিকটা জানতে হবে। তাহলে এই যে বিন্দুটা দেখা যাচ্ছে এটা উপবৃত্তের বাইরে আছে, দেখতেই পাচ্ছিস। আমি এই বিন্দুটার থেকে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, শুরুতেই বলে দিই x1, y1 এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এই বিন্দুটার উপবৃত্তের বাইরে অবস্থান করছে, তাহলে পরে এমন কি শর্ত আসবে যে শর্তটা দেখে আমরা বুঝতে পারবো যে বিন্দুটা হ্যাঁ উপবৃত্তটা বাইরেই থাকবে, বা বাইরে থাকার শর্তটা কি হবে? প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু শর্ত বেরোয়, সেই শর্তটা কি এটা আমাদের বুঝতে হবে। এখন শর্তের জন্য আমরা কি করব? দেখ, আমরা এখনো অব্দি যত আলোচনা করেছি, যা যাবতীয় যা কিছু আলোচনা করেছি, সেটা শুধুমাত্র উপবৃত্তের যে পরিধিটা, পরিধি মানে বুঝিস তো, উপবৃত্তের যে পরিধি দেখতে পাচ্ছিস সেই পরিধির উপর আলোচনা করেছি। ওর বাইরেও আলোচনা হয়নি খুব একটা, ওর ভেতরেও আলোচনা হয়নি। ভেতরে তাও যে যা বা ভেতরে টুকটাক আলোচনা হয়েছে, নাভি বা কেন্দ্র এগুলো সব নিয়ে যা বা আলোচনা হয়েছে, বাইরে একদমই আলোচনা হয়নি। বাইরে বলতে শুধুমাত্র নিয়ামককে বোঝাচ্ছিলাম, যে একমাত্র নিয়ামক ছিল যে উপবৃত্তটা বাইরে অবস্থান করছিল, আর উপবৃত্তের বাইরের কোনো ডিটেলস আমাদের সেরকম শেখানো হয়নি এখনো অবধি। তো আমি কি করছি, এই বিন্দুটার থেকে আমি উপবৃত্তের ওপরকার অনেক কিছু জানি, বাইরের খুব একটা কিছু জানি না। তাহলে এই জন্য আমরা উপবৃত্তের এই বিন্দুটার থেকে উপবৃত্তের যে অক্ষ পরাক্ষ যে, তার উপর লম্ব ড্র করলাম, ঠিক আছে? এবং লম্বের যে পাদবিন্দু, ভুজ মানে পাদবিন্দু মানে হচ্ছে ফুট পয়েন্ট যেটা, তার স্থানাঙ্ক আমি বললাম কত, x1, 0। আর এটার স্থানাঙ্ক কেন x1, 0 হলো এটা বুঝতে পারছিস তোরা? ওব্রো, তুই বুঝতে পারছিস? আচ্ছা দেখ, এই পি আর এন এর যে সংযোজক সরলরেখা সেটা উপবৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করছে। কোন বিন্দুতে? এই বিন্দুটাতে। এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি কিউ, এবং এর স্থানাঙ্ক আমি বললাম x1, y2, ঠিক আছে? তো বেসিক্যালি আমি এখানে টোটাল 3টা বিন্দুকে দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? এখন দেখ, আমি এই জিনিসটা জানি যে কিউ বিন্দুটা উপবৃত্তের ওপর অবস্থিত, আর আমরা জানি যে উপবৃত্তের ওপর যদি কোনো বিন্দু অবস্থান করে উপবৃত্তের সমীকরণকে সে সিদ্ধ করবে, তাই না? এটা বরাবরই হয়ে আসে যে যে কোনো বিন্দু যদি কোনো বক্রের উপর অবস্থান করে বক্রের সমীকরণকে সে সিদ্ধ করতে বাধ্য। তাহলে পরে এই যে x1, y2 এই বিন্দু দিয়ে নিশ্চয়ই উপবৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইকুয়াল টু 1 হবে।
তাই না? যেহেতু কি, যেহেতু x1 y2 এটা এটি উপবৃত্তের উপর অবস্থান করছে, তাই না? এটাকে মুছে লিখি, এটি উপবৃত্তের উপর অবস্থান করছে, উপবৃত্তের উপর অবস্থান করে, তাই তাই x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বাই b স্কোয়ার এটা ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ছবির মধ্যে তোরা বল x1 y1 বিন্দুটাকে নিয়ে আমরা আলোচনা করতে ইন্টারেস্টেড ছিলাম, ঠিক আছে? x1 y1 বিন্দু নিয়ে, আমরা x1 y2 কে নিয়ে কিন্তু ইন্টারেস্টেড ছিলাম না, আমাদের আলোচনার মুখ্য বিষয় ছিল x1 y1 বিন্দুটা। এখন x1 y1 বিন্দু আমি চাচ্ছিলাম এই উপবৃত্তের রেসপেক্টে কি শর্ত প্রডিউস করে। যেমন x1 y2 কি প্রডিউস করলো, x বিন্দু স্থানাঙ্ককে বসিয়ে দিলাম, ডান পক্ষ বাম পক্ষ সেম হয়ে গেল। এটা হচ্ছে x1 y2 এর জন্য, যেহেতু বিন্দুটা ওর ওপর অবস্থান করছে। x1 y1 এর ক্ষেত্রে কি হবে? তো আমি একটা কাজ করি, x1 y1 কে এর যে সমীকরণ, এই সমীকরণে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসাই এই সমীকরণের মধ্যে, ঠিক আছে? সমীকরণ না ঠিক, এর ডান পক্ষটাকে 0 করে বাম পক্ষে যে এক্সপ্রেশনটা হয় সেই এক্সপ্রেশনের মধ্যে x এর জায়গায় x1 y এর জায়গায় y2 বসাই। আবার বলছি, এই যে সমীকরণটা, এই সমীকরণের ডান পক্ষকে 0 করে বাম পক্ষে যে এক্সপ্রেশনটা হয় সেই এক্সপ্রেশনটার মধ্যে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 টা বসিয়ে দিই। তার মানে আমি বেসিক্যালি বলতে যাচ্ছি যে x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটাকে আমরা হিসেব করি, ঠিক আছে? তো এটার মানটা নিশ্চয়ই 0 হবে না, কারণ 0 যদি এর মান হয়ে যায় তাহলে কি হবে, x1 y1 বিন্দুটা ওর ওপর অবস্থান করবে, যেটা আমাদের ছবিটাকে কি করে, কন্ট্রাডিক্ট করে দেয়, ছবিটার সাথে একদম বিপরীতে চলে যায়, তাই না? তো আমরা কি করব, আমি জানি যে এর মানটা 0 না, এটুকুন আমি জানি। তো কোশ্চেন হচ্ছে এর মানটা কিরকম হবে, ঠিক আছে, এর ভ্যালু কিরকম হবে। তো দেখ, আমি জানি না কিরকম হবে, কিন্তু আমি জানি যে x1 স্কোয়ার বাই a স্কোয়ার, এই যে এটা এই সমীকরণের মধ্যেও আছে, তাই না? আর এই সমীকরণ থেকে এর মান কত, 1 মাইনাস y2 স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু, দেখ তাহলে 1 1 কেটে গেল, পরে দেখলে হচ্ছে 1 বাই b স্কোয়ার কমন যায়, আর জিনিসটাকে গুছিয়ে লিখলে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে পরে আমি এটুকুন বুঝলাম যে এই যে x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু 1 বাই b স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার হবে, হ্যাঁ তো স্নেহা? এখন এই যে ছবির থেকে বল x1 y1 বিন্দু আর x1 y2 বিন্দু দুজনের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোনটার মান, y1 এর মান বড় না y2 এর মান বড়? ছবির মধ্যে থেকে কি বোঝা যায়, y1 এর মানটা বড়। তাহলে এই যে y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, এই মানটা পজিটিভ হওয়া উচিত, তাহলে এটা গ্রেটার দেন 0 লিখে দিলাম। কথাটা ক্লিয়ার? ছবিতে x1 y1 বিন্দুটার অবস্থান কি ছিল, বাইরে না ভেতরে? বাইরে। তার থেকে দেখ কি পেলাম, যে সমীকরণটার মধ্যে যদি আমি x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিই, মানটা কি হবে, পজিটিভ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন ভাব ঠিক এর উল্টাটা, মানে p বিন্দুটা বাইরে না থেকে যদি ভেতরে থাকতো, তখন কি y1 টা বড় হতো না y2 টা বড় হতো? তখন y2 বড় হতো। বুঝতে বোঝা যাচ্ছে? কারণ কেউ জিজ্ঞেস করতে পারে, স্যার তাহলে পরে তো ওখান থেকে যখন লম্বটা ড্র করতাম ওটা ছেদই করতো না তো উপবৃত্তটাকে, হ্যাঁ কি না? যদি ভেতরে বিন্দুটা থাকে, মানে ধরে নে এগুলো সব জায়গায় বিন্দুটা আছে, তাহলে এই বিন্দু থেকে যখন আমি লম্ব ড্র করছি তাহলে তো ছেদই করছে না, তখন লম্বটা শুধু ড্র করে থামলে হবে না, লম্বটাকে উপরের দিকে বর্ধিত করতে হবে, তবে গিয়ে ছেদ করবে। কথাটা বুঝতে পারছিস? মানে এই যে এন কিউ যে ডিরেকশনটা, এই ডিরেকশন বরাবর উপরের দিকে চলে যেতে হবে, তবে গিয়ে ছেদ করবে কিউ বিন্দুতে। ক্লিয়ার? তার মানে তখনও আমি y2 আর y1 পাবো, কিন্তু সেক্ষেত্রে কোনটা বড় হবে, y1 না y2? y2 বড় হবে, y1 ছোট হবে, তার মানে তখন ভ্যালুটা কি হবে, নেগেটিভ আসবে। তার মানে কি ভেতরের কোনো বিন্দুর জন্য এই ভ্যালুটা নেগেটিভ, আর বাইরের কোনো বিন্দুর জন্য এই ভ্যালুটা পজিটিভ, আর উপরের কোনো বিন্দুর জন্য এই ভ্যালুটা 0। এইভাবে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান সমীকরণের সাপেক্ষে যাচাই করতে পারি যে একটা বিন্দু উপবৃত্তটার ভেতরে আছে না উপরে আছে না বাইরে আছে। ক্লিয়ার? শর্তটা কি হলো শেষমেশ, এর সংক্ষিপ্ত সারটা লিখে দিই, যে
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের সাপেক্ষে সাপেক্ষে x1, y1 বিন্দুটি ড্যাশ দিয়ে রোমান 1 দিয়ে বাইরে থাকবে যদি x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 এটা গ্রেটার দেন 0 হয়। দাঁড়ি 2 নাম্বার উপরে থাকার কন্ডিশন এটা না বললেও জানা ছিল যে ইকুয়াল টু কত হবে 0 হবে, তাই না? সেক্ষেত্রে ইকুয়াল টু 0 হয়। আর 3 নম্বর হচ্ছে ভেতরে থাকবে যদি x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 এটা লেস দেন 0 হয়। তাহলে এভাবে 3 ধরনের বিন্দুর জন্য 3টা শর্ত পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে যে যদি এটা অধিবৃত্তটার যে বিন্দুটাকে নেওয়া হয়েছে সেটা অধিবৃত্তটার ঠিক ওপর আসে, কিন্তু ওরকম জায়গায় না থেকে যদি এগুলো সব জায়গায় থাকতো তাহলে কি হতো? ঠিক আছে, এটা হচ্ছে ওর প্রশ্ন। তাহলে এরকম পজিশনে যদি থাকতো, দেখ এরকম পজিশনে থাকলে পরে যে লম্বটা আমরা ড্র করবো সেই লম্বটা তো আর উপবৃত্তটাকে ছেদ করছে না, থাকি না? কিন্তু তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই যে এই বিন্দুর থেকে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুজনের উপরই লম্ব ড্র করবো, এবং এগুলো সব জায়গায় এমন একটা বিন্দু নেব যে বিন্দুটার কোটিটা এই বিন্দুর কোটির সাথে ম্যাচ করে যাবে। মানে যেহেতু এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, এর কোটি যদি আমি বলি যে Z1, তাহলে এই কোটিটাও Z1 হবে। কতটা বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখন এটা যদি Z1 হয়, এখানে যদি সাপোজ ছেদ যে করলো, এখন তো ছেদ বিন্দু পাচ্ছি, তো ছেদ যে করলো সেই বিন্দুটার যে অবশিষ্ট জায়গাটা সেটাকে আমি যদি Z2 নাম দিই, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? আমি যখন এটাকে এগুলো সব জায়গায় বসাবো, ঠিক আছে, যখন এগুলো সব জায়গায় বসিয়ে দেবো, সাপোজ এই বিন্দুটার নাম হচ্ছে x1, z1, ঠিক আছে, এটার নাম হচ্ছে x1, z1। আচ্ছা, এইখানে যে বিন্দুটাকে আমি কনসিডার করছি তার কোটি z1 হবে, কিন্তু তার ভুজ, আচ্ছা ভুজটা তো আবার চেঞ্জ হয়ে যাবে না, ভুজটা তো পাল্টে যাবে, পাল্টাক, অসুবিধা নেই, ভুজটা পাল্টাক। সাপোজ এর ভুজ হচ্ছে x2 হলো, এর ভুজ হলো x2 হলো। এখন দেখ এই বিন্দুটা ক্লিয়ারলি এর বাইরে আসে, কি বলে, উপবৃত্তটার বাইরে আসে। এখন এই বিন্দুর থেকে যখন আমি লম্ব ড্র করলাম, এখানে যে ছেদ করলো, এখানে করলো হচ্ছে x2 z2 বিন্দুতে, হ্যাঁ কি না? হয়েছে? তাহলে ঠিক আছে তো? তো সর্বপ্রথমত আমরা কি করব, সর্বপ্রথমত তুই যদি বলিস যে তাহলে পরে আমি ঠিক এভাবে আগাবো, আমি কোনো শর্টকাট অ্যাপ্লাই করবো না, আমরা যদি এভাবে আগানোর চেষ্টা করি, সর্বপ্রথমত আমরা দেখতে পাবো যে x2 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস z2 স্কোয়ার বাই b স্কোয়ার এটা ইকুয়াল টু 1 হবে। সর্বপ্রথমত আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে? এখন কেন 1 হবে, তার কারণ হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে x2, z2 এই বিন্দুটা উপবৃত্তটার উপর অবস্থান করছে, এই জন্য 1 হবে। নেক্সট হচ্ছে আমাদের যেটা মেইন কোয়েরি, সেটা হচ্ছে x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস z1 স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1 এটা কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েরি, আসল কোয়েরি হচ্ছে এটা। তো সর্বপ্রথমত আমরা কি করব, এই বিন্দুতে মানে এই পজিশনে আসার আগে এই পজিশন থেকে কিছু একটা বের করব,
মানে x2z1 কে বসিয়ে কিছু একটা মান বের করবো। তো x2z1 কে যখন আমি এই উপবৃত্তের উপর বসাবো, তখন উপবৃত্তের ইয়ের উপর বসাবো, কার্ভটার উপর, তখন দেখ ভ্যালুটা আসবে হচ্ছে এরকম, x2 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস z1 স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এটা -1, এটা গ্রেটার দেন 0 আসবে। কারণ এই ক্ষেত্রে তো লম্বটা বড় হচ্ছে, ঠিক আছে, সেটা ছবির থেকে স্পষ্ট। তাহলে এটা গ্রেটার দেন 0 হলো। এখন এখানে আর এখানে সেম কি আছে, বা হ্যাঁ এখানে আর এখানে সেম কি আছে, হ্যাঁ z1 স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে z1 স্কোয়ার, আচ্ছা এখানে তো বসানোর উপায় নেই, এখান থেকে z1 স্কোয়ার বাই বি স্কোয়ার এর ভ্যালু কি পাচ্ছি দেখি, গ্রেটার দেন 1 মাইনাস x2 স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাচ্ছে না, z1 স্কোয়ার বাই বি স্কোয়ার এটা গ্রেটার দেন হচ্ছে 1 মাইনাস x2 স্কোয়ার বাই বি স্কোয়ার থেকে। আমরা এখানে যে z1 স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, অথবা একটা কাজ করি, হ্যাঁ এই -1টাকে এ পাশে নিয়ে আসি। তাহলে দেখ z1 স্কোয়ার বাই বি স্কোয়ার -1 এটা গ্রেটার হচ্ছে -x2 স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে। ঠিক আছে, তার মানে এটা গ্রেটার হবে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার বাই বি স্কোয়ার, x2 স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে। ঠিক আছে কি, হ্যাঁ কি করলাম, এই যে z1 স্কোয়ার বাই বি স্কোয়ার -1 তার জায়গায় -x2 স্কোয়ার বাই এ স্কোয়ার বসিয়ে দেওয়া হলো, মানে এই মানটাকে এখানে বসিয়ে দেওয়া হলো। দেখ যেহেতু এই এর সাথে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ হয়েছে, তাহলে ছোট ভ্যালুর সাথেও যদি যোগ হয়ে থাকে সেম রাশি, মানটা বড়ই হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে ভ্যালুটা পাওয়া গেল x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার বাই এ স্কোয়ার, দেখে নিই একবার ছবিতে কোথায় কি, এই যে এই টোটালটা হচ্ছে x1 আর এইটুকুন হচ্ছে x2, কোনটা বড়? তাহলে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখ এর ক্ষেত্রে তুই গ্রেটার দেন 0ই পাচ্ছিস ভ্যালুটাকে। ঠিক আছে, তখন তুমি যদি শর্টকাটটা ইউজ করতে যাও, যে যে কোনো বিন্দুর ক্ষেত্রে গ্রেটার দেন 0 আসবে, বাইরের যে কোনো বিন্দুর ক্ষেত্রে, তোমাকে তখন এভাবে ইভালুয়েট করে করে বের করতে হবে। আরো হয়তো শর্টে হতো, এখন ক্লিক করছে না মাথায়। ঠিক আছে, আরো হয়তো এই ক্যালকুলেশনটাকে আমি শর্টে করতে পারতাম, এই মুহূর্তে এই যুক্তিতে আমি বলছি। ক্লিয়ার? ওকে, নেক্সট গেল আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে, সর্বপ্রথমত বলে দিই যে ইয়েটা তো দিয়ে দিয়েছি, প্যারামেট্রিক আকার তো দিয়ে দিয়েছি, তাই তো? তো আমরা নেক্সট যেটা আলোচনা করব তার নাম হচ্ছে সহায়ক বৃত্ত। ঠিক আছে, তার নাম হচ্ছে সহায়ক বৃত্ত, হেডিং সহায়ক বৃত্ত। সহায়ক বৃত্ত কি জিনিস? দেখ প্রত্যেকটা উপবৃত্তেরই তো পরাক্ষ থাকে, পরাক্ষ আর উপাক্ষ বলে দুটো অক্ষ থাকে, তাই না? তো বড় যে অক্ষটা সেটাকে বলা হয় পরাক্ষ। বড় অক্ষটাকে ব্যাস করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয়, বড় অক্ষটাকে ব্যাস করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে সেই বৃত্তকে বলা হবে উপবৃত্তটার সহায়ক বৃত্ত। ক্লিয়ার? তাহলে পরে সহায়ক বৃত্ত ব্যাপারটা বোঝা গেল। সহায়ক বৃত্তের তাহলে ব্যাস কি হবে, পরাক্ষটা, উপবৃত্তটা পরাক্ষ। সহায়ক বৃত্ত তাহলে কেন্দ্র কি হবে, উপবৃত্তটার কেন্দ্র যা হবে সহায়ক বৃত্তটারও কেন্দ্র সেমই হবে। ঠিক আছে, উপবৃত্তটার যা কেন্দ্র হবে সহায়ক বৃত্তেরও সেম কেন্দ্র হবে। তাহলে ছবিটা দেখতে কেমন হবে? তো যদি অতটা ভালোভাবে আঁকতে পারবো না, এটা এটা যদি উপবৃত্তটা হয়, তাহলে সহায়ক বৃত্তটা হবে এরকম দেখতে। কথাটা ক্লিয়ার? ঠিক আছে, তো সংজ্ঞা কি হলো, উপবৃত্তের উপবৃত্তের পরাক্ষকে ব্যাস করে অঙ্কিত বৃত্তকে বলা হয়, বৃত্তকে বলা হয় উপবৃত্তটির উপবৃত্তটির কি, সহায়ক বৃত্ত, সহায়ক বৃত্ত। ঠিক আছে, উপবৃত্তটির সহায়ক বৃত্ত বলা হয়। ক্লিয়ার হলো সহায়ক বৃত্ত ব্যাপারটা? আচ্ছা, বলতে পারবি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার
ইকুয়াল টু 1, এটা তো উপবৃত্তের সমীকরণ। এর কেন্দ্রগত 0,0, এর পরাক্ষের দৈর্ঘ্য কি, উপাক্ষের দৈর্ঘ্য কি, তাহলে এরপরে পরাক্ষকে ব্যাস করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় অর্থাৎ সহায়ক বৃত্তের সমীকরণ কি হবে? সহায়ক বৃত্ত তো এক প্রকারের বৃত্ত না, বৃত্ত তো আমরা করে এসেছি, তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, একদম ঠিক। ঠিক আছে, তার মানে যে বৃত্তটাকে নিয়ে আলোচনা করছি তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য 2a, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য a হবে, আর কেন্দ্র হচ্ছে 0,0, এই জন্য সমীকরণ ও যেটা বললো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু, সরি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সহায়ক বৃত্ত, সহায়ক বৃত্তের সমীকরণ, সহায়ক বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইকুয়াল টু a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে দীপ? আচ্ছা, আমরা প্যারামেট্রিক আকার অলরেডি শিখে গেছি, যেমন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর প্যারামেট্রিক আকার কি ছিল? x equal to a cos theta, y equal to b sin theta। এই যে x equal to a cos theta, y equal to b sin theta, এখানে যে থিটা কথাটা ইউজ হচ্ছে, থিটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, থিটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। আচ্ছা, প্যারামেট্রিক আকারে কাজ কি এটা জানা আছে? বক্রের মধ্যে যে কোনো বিন্দু স্থানাঙ্ককে প্রোভাইড করা, বক্রের উপর যে কোনো বিন্দুর উপর বিন্দু স্থানাঙ্ককে প্রোভাইড করা, সেটা হচ্ছে প্যারামেট্রিক আকারের কাজ। তো ওই প্যারামেট্রিক আকারের মধ্যে বিন্দুটার স্থানাঙ্ককে যদি a cos আলফা, b sin আলফা ধরা হয়, তাহলে আলফাকে বলা হবে বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, হয়ে গেল, আর কিছু নেই। এখন আমরা এক্সারসাইজ শুরু করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? শুরু করা যাক। তাহলে পরে এখন আমরা যে কনসেপ্টটা শিখলাম তার উপর বেস করে প্রবলেম স্টার্ট করব। এটা বুঝে দিলাম তাহলে। দীপ, কোনো কোয়েরি আছে? স্নেহা, তোর কোনো কোয়েরি? অব্রু, কোনো কোয়েরি? ওকে, তাহলে পরে এখন যে জিনিসগুলো আমরা শিখলাম তার উপর বেস করে আমরা প্রবলেম করব। আগে বলে দিই, উপবৃত্তের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু অধিবৃত্ত, সরলরেখা বৃত্ত সব আসতে পারে। ঠিক আছে, আর পরাবৃত্ত যখন করব তখন কিন্তু, মানে এইবার পরাবৃত্ত ছাড় আছে, যে উপবৃত্তের অঙ্ক করার ক্ষেত্রে পরাবৃত্ত আসবে না, কিন্তু পরাবৃত্তের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সবাই আসবে। ঠিক আছে, কারণ ওটা যেহেতু এক পরের চ্যাপ্টার, যত পরের চ্যাপ্টারে যাবো আগের চ্যাপ্টারের সব কনসেপ্টগুলো ধীরে ধীরে অ্যাপ্লাই হবে।
তো চল শুরু করি। অতি সংক্ষিপ্তের 1 দিয়ে শুরু করবো। হ্যাঁ, অতি সংক্ষিপ্তের 1, ভেরি শর্ট অ্যান্সার টাইপের 1। কি বলেছে দেখ, 25x² + 4y² = 100। সমীকরণটাকে আগে লিখি। 25x² + 4y² = 100। এই যে উপবৃত্ত, তাই তো উপবৃত্ত, তো উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য আর নাভি দুটির স্থানাঙ্ক বের করতে বলছে। এই উপবৃত্তটার নাভিলম্বের দৈর্ঘ্য আর নাভি দুটির স্থানাঙ্ক বের করতে বলছে। তো দেখ, এই অবস্থায় থাকলে তো কিছু বের করতে পারবো না, কারণ আমরা জানি উপবৃত্তের সমীকরণ x², হ্যাঁ, ডান পক্ষটাকে 1 করতে হবে, মধ্যে কথা হচ্ছে এটা। তার জন্য যত দিয়ে ভাগ করা হয় করবো। তাহলে পরে 100 দিয়ে যদি ভাগ করি, এই সমীকরণটা হয়ে যাবে x²/4, 4 মানে 2² + y²/25, তার মানে 5², এটা = 1। এটা কোনটার সাথে ম্যাচ করে? না, এটা ম্যাচ করে দ্বিতীয়টার সাথে। কেন? কারণ দেখ y এর নিচে বড় সংখ্যা, কারণ দেখ y² এর নিচে বড় সংখ্যাটা আছে, এই জন্য এটা দ্বিতীয়টার সাথে ম্যাচ করে। তাহলে এর পরাক্ষ হচ্ছে y অক্ষ, এর উপাক্ষ হয়ে যাবে x অক্ষ। আমার চাই এর নাভিলম্বের দৈর্ঘ্য এবং নাভি দুটির স্থানাঙ্ক। উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য পাল্টায় না, মনে পড়ে নাভিলম্বের দৈর্ঘ্য কত ছিল? 2b²/a। এখানে b কত আর a কত? b হচ্ছে 2 আর a হচ্ছে 5। ছোটটা হচ্ছে b, বড়টা হচ্ছে a। তাহলে বড় ভ্যালুটা হচ্ছে 5, ছোট ভ্যালুটা হচ্ছে, ক্লিয়ার? তারপরে লিখি যে এটাকে একটা কাজ করি, প্রথম প্রথম করছি তো, তারপরে আমরা স্ট্যান্ডার্ড যে সমীকরণ তার সাথে তুলনা করব, তুলনা করে তারপরে এ বির মানগুলো লিখে নিয়ে তারপরে করবো। হ্যাঁ, পরবর্তীতে যখন একটু হাত বসে যাবে, যখন বুঝে যাবো জিনিসটা কি হচ্ছে, তারপরে থেকে আর তুলনা করা বন্ধ করে দেবো, ঠিক আছে? তারপরে কি করব, উপবৃত্তের সমীকরণটিকে লিখি, সমীকরণটিকে কার সাথে তুলনা করব? x²/b² + y²/a² = 1 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো স্নেহা? a = 5, b = কত? 2। অতএব তার মানে উপবৃত্তটার কি, প্রথমে কি চেয়েছে? নাভিলম্বের দৈর্ঘ্য, না? নাভিলম্বের দৈর্ঘ্য অব্র সূত্রটা একবার লেখা যাক। সূত্রটা হচ্ছে 2b²/a, এত একক, তাই না? তাহলে 2 * b এর ভ্যালু কত? 2, তাহলে 4 হয়ে গেল, বাই a এর ভ্যালু হচ্ছে 5, এত একক। 4 × 2 = 8, 8/5 মানে হচ্ছে 1/3/5, না? 1/3/5 এত একক। তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1/3/5 একক, ক্লিয়ার? আচ্ছা, নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। নাভিলম্বের দৈর্ঘ্যের পরে কি করব? নাভি দুটির স্থানাঙ্ক। অতএব নাভি দুটির স্থানাঙ্ক কি হবে? সূত্র কি ছিল? এটা দ্বিতীয় উপবৃত্তটা, স্নেহা, সূত্র কি ছিল দ্বিতীয় উপবৃত্তটার ক্ষেত্রে? নাভি 0, ± ae। যেহেতু এটা সেকেন্ড যে উপবৃত্ত তার সাথে ম্যাচ করে, তাহলে এটা। এখন দেখ, এখানে আমার ই লাগবে, যেখানে ই হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতার সূত্র কি ছিল অব্র? √1 - b²/a² is equal to √1 - b² এর ভ্যালু না, b² এর ভ্যালু 4, b² 4, তাহলে √21/25, √21/25 আমাদের লাগবে 0, ± ae। আচ্ছা, √21/25 মানে √21/5। অতএব নাভি দুটির স্থানাঙ্ক সেটা হয়ে যাচ্ছে কত? 0, ± এর মান আসছে 5 আর ই এর মান আসছে √21/5, কাটাকাটি গিয়ে শেষমেশ পড়ে থাকলো 0, ± √21। বোঝা গেল? আমরা বুঝলি? স্নেহা বুঝলি? তাহলে এভাবে আমরা তুলনার মাধ্যমে এ, বি, ই এগুলোর মান বের করতে পারি। আমরা একটা কাজ করব, কোশ্চেনের শুরুতেই না উৎকেন্দ্রতা লাগুক বা না লাগুক, অঙ্কটার মধ্যে উৎকেন্দ্রতার মান বের করে নেব। যদি উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকে, আমরা প্রথমেই উৎকেন্দ্রতার মানটা বের করে নেব, চাহে ওই উৎকেন্দ্রতা লাগুক বা না লাগুক। কারণ পরবর্তীতে বিভিন্ন স্টেটমেন্টে যখন লাগবে, কারণ প্রথমে বোঝা যাবে না কোথায় গিয়ে লাগবে, কারণ সূত্রগুলো একটু যেহেতু
কমপ্লিকেটেড, ঠিক আছে, জড়ায় আছে। তাই আমরা কি করব, উৎকেন্দ্রতা আর এ আর বি এই তিনটার মানটা শুরুতেই বের করে নেব। যত সূত্র আছে সব এই তিনটা দিয়েই আছে, ঠিক আছে। তাই এই তিনটার মানটা আগে বের করে নিয়ে তারপর অঙ্কটা করবো, ঠিক আছে। নেক্সট তাহলে কত নম্বর হবে? একদম কন্টিনিউ 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 করবা, তাহলে সেই হিসেবে হয়ে যাবে 4/2 না, 4 না ওর একদম পরপর যাবি, 4/2, তাই তো, 4/2। নেক্সট হচ্ছে 4/2, চারটা অঙ্ক গ্যাপ দিয়ে, না চারটা অঙ্ক পরে, মানে তিনটা অঙ্ক গ্যাপ দিয়ে পরে অঙ্ক, ঠিক আছে। তাহলে 4/2 যদি হয়, তাহলে পরে এই উপবৃত্তের নাভি দুটির দূরত্ব চাওয়া হয়েছে 4/2। উপবৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে অব্র? 4/2 3x square হ্যাঁ ইকুয়াল টু 12। এটাকে উপবৃত্তের সমীকরণে নিয়ে যাই, x স্কয়ার বাই 4, 4 মানে 2 স্কয়ার, প্লাস y স্কয়ার বাই 3, 3 মানে √3 স্কয়ার, এটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হলো উপবৃত্তের সমীকরণ। এর সাথে তুলনা করব কাকে বলতো? এটা কোনটার সাথে ম্যাচ করে? 1 নম্বরের সাথে ম্যাচ করে। তাহলে আমরা তুলনা করব, এটাকে লিখি সমীকরণটিকে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, এটা ইকুয়াল টু 1। উপবৃত্তের সাথে তুলনা করে পাই, উপবৃত্তের সাথে তুলনা করে পাই, প্রথমে আমরা a আর b পাবো। a কত? 2, b কত? √3। অতএব উৎকেন্দ্রতা, বললাম না শুরুতেই, উৎকেন্দ্রতা বের করে নেব। উৎকেন্দ্রতা E কত হবে? √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, তার মানে 3/4, তার মানে √1/4, তার মানে 1/2। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? নাভি দুটির মধ্যে দূরত্ব, নাকি নাভি দুটির নাভি দুটির মধ্যে দূরত্ব। নাভি দুটির মধ্যে দূরত্ব বলতে পারবি কত হবে? আমি হয়তো লেখাই নেই। নাভি দুটির মধ্যে দূরত্ব কি হবে? 2AE। একটা নাভি হচ্ছে AE আর একটা নাভি হচ্ছে -AE, তাহলে দূরত্ব হয়ে যাবে 2AE। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে শুরুতে যেটা বলছি, যে এখানে স্থানাঙ্ক আর সমীকরণগুলো উপবৃত্তের ক্ষেত্রে পাল্টায়, কিন্তু দূরত্বগুলো পাল্টায় না, দূরত্ব আর দৈর্ঘ্যগুলো পাল্টায় না। তাহলে বুঝে গেলি নাভি দুটির মধ্যে দূরত্ব কি হয়? 2AE। তার মানে যত উপবৃত্ত হবে সবার মধ্যেই নাভি দুটির মধ্যে দূরত্ব হবে 2AE। কতটা ক্লিয়ার? নিয়ামক দুটির মধ্যে দূরত্ব কি হবে বলতে পারবি? নিয়ামকদের মধ্যে দূরত্ব কত হবে বলতে পারবি? নিয়ামকগুলো সমীকরণ মনে আছে? মনে নেই। কারণ মনে আছে নিয়ামকগুলো সমীকরণ? নিয়ামকগুলো সমীকরণ ছিল যেমন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এর ক্ষেত্রে নিয়ামকদের সমীকরণ ছিল x ইকুয়াল টু প্লাস অর মাইনাস a বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই, মানে একটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস a বাই আর একটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a বাই। তাহলে দূরত্ব কত হবে? 2a বাই। কথাটা ক্লিয়ার? তাহলে নাভি দুটির মধ্যে দূরত্বের সূত্র হয়ে গেল কত? 2AE। আর নিয়ামক দুটির মধ্যে দূরত্বের সূত্র হয়ে গেল কি? 2 বাই a বাই। বুঝতে পারলি? কি বুঝলি? নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল, ঠিক আছে। এখন এই দুটো সূত্রকে লিখে দাও, নোট ডাউন করে নাও। আচ্ছা, প্রথমে এই অঙ্কটাকে কমপ্লিট করি, ঠিক আছে। অতএব নাভি দুটির মধ্যে দূরত্ব, নাভি দুটির দূরত্ব, নাভি দুটির দূরত্ব সেটা হবে 2AE। 2AE মানে 2 এর মান হচ্ছে 2, e এর মান হচ্ছে হাফ। হ্যাঁ অবশ্যই একক। বোঝা গেল? এই তো 4/2 কমপ্লিট। 4/2 এর পরে কত নম্বর হবে আমাদের? তার আগে নোটটা লিখে নাও, নোট দিয়ে এই কথাটা লিখে নাও যে কোন উপবৃত্তের, কোন উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য 2a একক এবং উৎকেন্দ্রতা E হলে তাদের নাভি দুটির দূরত্ব
নাভি দুটির, তাদের 1 নম্বর দিয়ে লিখিস নাভি দুটির দূরত্ব 2 AE একক, এবং 2 নম্বর দিয়ে লিখিস নিয়ামক দুটির দূরত্ব 2A/E এত একক। 2 নম্বর নিয়ামক দুটির দূরত্ব 2A/E একক। ঠিক আছে, হ্যাঁ কত নম্বর করবে এর পরে তাহলে আমরা 6-এর 1 দেখি কি বলেছে। 6-এর 1 দুটো উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। কোশ্চেনটা পড়, নিজেরা পড়, তারপরে আমরা কাজ শুরু করব। 6-এর 1 নম্বর কোশ্চেন, দুটো উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই তো? বলা আছে উপবৃত্ত দুটির একই উৎকেন্দ্রতা থাকলে প্রমাণ করতে AQ = BP। অবশ্যই পারবি, ঠিক আছে। কি করতে হবে প্রসিডিওরটা বল আমাকে। উৎকেন্দ্রটা বের করে সমান করতে হবে, সমান করার জন্যই সমীকরণটা বেরিয়ে আসবে। আচ্ছা তাহলে পরে ঠিকই বলছিস। তাহলে আমি একটা কাজ করি, প্রথম উপবৃত্তের উৎকেন্দ্রতা E1 ধরি, দ্বিতীয় উপবৃত্তের উৎকেন্দ্রতা E2 ধরি, E1 E2 এর মান বের করি, সমান করে দিই। ধরি প্রথম উপবৃত্তের সমীকরণটা x² + y² + b² = 1, তাই তো? এবং দ্বিতীয়টা সমীকরণ একটু বলবি, x² উপবৃত্ত দুটির উৎকেন্দ্রতা যথাক্রমে E1 ও E2। অতএব E1 = √of ফর্মুলা 1 - b²/a², আর E2 = ফর্মুলা অনুযায়ী কি হবে 1 - q²/b²। প্রশ্ন অনুসারে E1 = E2 বলা আছে। কোশ্চেনে বলা আছে আমাদের যে E1 আর E2 এর ভ্যালু সেম, তাহলে E1 = E2। তার মানে therefore √of 1 - b²/a² এটা √of 1 - q²/b²। অর্থাৎ রুট গুলোকে যদি তাড়িয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে। তারপরে যদি উভয় পক্ষ থেকে -1 গুলোকে ক্যান্সেল করি, এরকম মাইনাস গুলোকে ক্যান্সেল করলে এরকম, আর কোণাগুণি গুণ করলে আমাদের সমীকরণটা চলে আসছে। তাহলে অতএব PV এটা = AQ প্রমাণিত। বল 6-এর 2 কোনো অসুবিধা নেই। তারপরে কত করব, 9 নম্বর অঙ্ক। নেক্সট তাহলে আমরা করছি 9 নম্বর অঙ্ক। ভালো করে কোশ্চেনটা নিজের আগে পড়ো। কোশ্চেন নাম্বার 9। একটা উপবৃত্তের উপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করতে বলছে। উৎকেন্দ্রিক কোণের সংজ্ঞাটা আমি কি বলছিলাম? হ্যাঁ, আমরা জানি যে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ককে প্যারামেট্রিক আকারে সাহায্যে প্রকাশ করা যায়। তার মানে উপবৃত্তের প্যারামেট্রিক আকার আমরা জানি x = a cos θ, y = b sin θ। ওই যে a cos θ আর b sin θ, এই কথাগুলোর মধ্যে থিটা যে ব্যবহার করা আছে, থিটা যে কোণটা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ থিটা যে কোণটা ব্যবহার করা হচ্ছে, সেই থিটা কোণটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। আমাদের কাছে ওই থিটার মান চাওয়া হয়েছে। আমাদের কাছে বিন্দুরা স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কাছে উপবৃত্তটার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদেরকে ওই থিটার মানটা বের করতে হবে। কি করে করবো ইনিশিয়েশন? কারোর কোনো সাজেশন কি করে করে? এ আর বির মান বের করলাম, ধরে নিলাম, তারপরে সমান করে দিব, থিটার মানটা বের করবো। ঠিক আছে, চলো করি। আচ্ছা তাহলে পরে
প্রদত্ত সমীকরণটা কি? প্রদত্ত সমীকরণ দীপ বল। 9x square plus 16y square equals to 144। তার মানে x square by 4 square plus y square by 3 square এটা ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, 6 আর 9 16 আর 9 গুণ করলে 144 হয়। তার মানে x square by 4 square plus y square by 3 square equal to 1 হবে। এটাকে আমরা কি করব? উপবৃত্তটিকে বা সমীকরণটিকে লিখব। উপবৃত্ত লিখিস না, সমীকরণটিকে x square by a square plus y square by b square equal to 1 এর সাথে তুলনা করে পাই পাবো হচ্ছে a equal to 4, b equal to 3। ধরি প্রদত্ত উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত ধরা হবে? প্যারামেট্রিক আকারের থেকে সেই বিন্দু স্থানাঙ্ককে ধরা হবে। কি ধরা হবে তাহলে? a বলতে 4, তাহলে 4 cos θ, 3 sin θ, তাই তো? কমা দিয়ে যেখানে থিটাকে কি বলা হবে? থিটা হলো উৎকেন্দ্রিক কোণ, যেটাকে আমরা প্যারামিটারও নাম বলতে পারি। ঠিক আছে, তো যদি কেউ প্যারামিটার বলিস উৎকেন্দ্রিক কোণের জায়গায় তাহলেও চলবে। প্যারামিটার আর উৎকেন্দ্রিক কোণ এক জিনিস না, কিন্তু এক্ষেত্রে উৎকেন্দ্রিক কোণটাই হয়ে যাচ্ছে প্যারামিটার। ঠিক আছে, তো যদি কোশ্চেনের মধ্যে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেই বিন্দু স্থানাঙ্ক আর এই যে প্যারামেট্রিক আকারে প্রকাশিত বিন্দু স্থানাঙ্ক যদি সমান হয়ে যায়, তার মানে 4 cos θ, 3 sin θ এটা বিন্দুর স্থানাঙ্কের সাথে যদি সমান হয়, বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? আগে বল, 2, 3√3/2। অতএব তাহলে কি হবে? 4 cos θ এটা হবে 2, আর 3 sin θ এটার ভ্যালু হবে 3√3/2। স্নেহা, sin θ আর cos θ দুজনেরই মান পজিটিভ, তাই না? এটা কোথায় হয়? কোন কোয়াড্রেন্টে হয়? মাথা রাখতে হবে আমাদের উত্তরটা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো কোয়াড্রেন্টে আসতে পারে। তো আমাদেরকে sin θ cos θ মানগুলোকে অবজার্ভ করতে হবে, তার থেকে কনক্লুশনে আসতে হবে যে কোন কোয়াড্রেন্টে আমাদের বিন্দুটা আছে। তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার মানে থিটার মানটা 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মাঝামাঝি কোনো একটা ভ্যালু বেরোবে। তাহলে পরে আমরা পাচ্ছি, আমরা tan থিটার মানটা ডাইরেক্টলি বের করেও করতে পারি, অথবা cos θ sin θ দিয়েও বের করতে পারি, যেটা সুবিধা। তো আমরা এখান থেকে cos θ ইকুয়াল টু পাচ্ছি, therefore cos θ ইকুয়াল টু হচ্ছে 2/4, তার মানে 1/2। 1/2 মানে cos কত? cos 60 ডিগ্রি। পাশে লিখে দিই, যেহেতু sin θ greater than 0, cos θ greater than 0, তাই θ belongs to 0,90 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এই যুক্তি ছাড়া আমরা কেন থিটার মানটা 60 ডিগ্রি নিলাম তাহলে সেটা তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কারণ থিটার মান তো 60ও হতে পারতো, কারণ দেখ cos θ ইকুয়াল টু 1/2 কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেও হয়, ফোর্থ কোয়াড্রেন্টেও হয়। ঠিক আছে, cos θ এর মান 1/2, কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেকেই কেন নিলাম? ওটা যুক্তি দিতে হবে না? তো cos θ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, মানে থিটার মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা উৎকেন্দ্রিক কোণ হয়ে গেল 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এই তো।